তরঙ্গ মেলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। নমস্কার। আমরা যারা ছান্দিক নাট্য সংস্থার সাথে যুক্ত, যারা নিয়মিত ছান্দিকে অভিনয় করি, তো আমরা খুব গর্ব অনুভব করি যে আমরা ছান্দিক বলে এরম একটা সংস্থা, এরম একটা প্ল্যাটফর্মের সাথে আমরা নিজেদেরকে যুক্ত করতে পেরেছি। কিন্তু এটা কখনোই সম্ভব হতো না যদি শক্তি কাকু এই ছান্দিক, এই সংস্থাটার তৈরি করতেন। সঙ্গে আরো কয়েকজন নিশ্চয়ই ছিল, কিন্তু এটা সম্ভব হতো না। পায়ে পায়ে 50টা বছর, সে তো কম কথা নয়। প্রচুর চড়াই উতরাই পেরিয়ে ছান্দিক আজ সারা বাংলায় থিয়েটার জগতে অবশ্যই একটা নাম, এবং তার পেছনে একটা বিরাট অবদান শক্তি কাকুর। যদি এক কথায় বলি যে শক্তি কাকু ভার্সেটাইল জিনিয়াস, তাহলে বোধহয় কিছুই বলা হয় না। ছান্দিকের যত সফল প্রযোজনা, তার অধিকাংশই শক্তি কাকুর কলম থেকে বেরিয়েছে। এবং শুধু যে নাটক তা কিন্তু নয়, সঙ্গে আবৃত্তি, আলেখ্য, নৃত্যনাট্য, এরকম বহু বহু কিছু শক্তি কাকুর কলম থেকে বেরিয়েছে, এবং যার জন্যে ছান্দিক আজ একটা নাম। আজকে ছান্দিক মহিরুহ হয়ে উঠেছে। তো শুধু নাটক লেখা তো নয়, সেই সঙ্গে 2009 সালের পর শক্তি কাকু ছান্দিকের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু এই পরিচালনার দায়িত্ব ছান্দিকের যে গ্রহণ করেছিলেন 2009 সালের পর, কিন্তু আগাগোড়া এই মানুষটা শিশু নাটক শুধু লিখতেন না, শিশু নাটক পরিচালনার পুরোপুরি দায়িত্ব শক্তি কাকুর হাতেই ছিল বরাবরের জন্য। তো 2009 সালের পর শক্তি কাকুর
দায়িত্ব তুলে নেওয়া, ছান্দিকের একের পর এক প্রযোজনা সফলতার মুখ দেখছিল। কিন্তু হঠাৎই সেই প্রদীপ গত 24শে মে 2019 তারিখে নিভে গেল। আজকে শক্তি কাকুর সম্পর্কে আমার যেটুকু আমার মনের কথা, আমি এটুকু আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আমার যেটা ইচ্ছে, শক্তি কাকুর একটা স্ক্রিপ্ট, সেটা শক্তি কাকুরই হাতের লেখায় আমার কাছে আছে, এবং আমার যতদূর মনে পড়ে যে এই স্ক্রিপ্টটা কোথাও হয়নি, তো তার একটা অংশ আপনাদেরকে আজকে শোনাই। ঘুমের থেকে উঠে সকালবেলা ইচ্ছে করে বেরিয়ে পড়ি পথে, দু চোখ ভরে দেখি কেমন করে সূর্যি মামা ওঠে সোনার রথে। মা ডেকে কয়, ওঠ রে বাবু সোনা। প্রত্যেক দিন যখন সকাল হবে আমি ভাবি, মায়ের কি নেই জানা, আমি আবার সোনার মানুষ কবে। মা তবুও চেঁচায় রান্নাঘরে, দুধ জুড়ালো, উঠবি নাকি যাব। কেন যে দুধ খাওয়ায় বারে বারে, আর কতদিন ছোট্ট খোকন রব। বাইরে তখন পাখিরা সব ডাকে, গাড়ি ঘোড়ার আওয়াজ কানে আসে। ইচ্ছে করে একলা মাকে ডেকে বুঝিয়ে বলি শান্ত হয়ে বসে, দুধ খাওয়ানোর সময় অনেক পাবে, এখন চলো সকালটাকে দেখি। দুধ জোড়ালেও আবার গরম হবে, দুপুর এলে সকাল পাবে নাকি। চায়ের কাপে চুমুক দিয়ে বসে সোফায় গা এলিয়ে, কাগজ খানায় চোখ বুলিয়ে বাবা ডাকেন, খোকা এবার গিয়ে পড়তে বসো, ইংরেজিটা নিয়ে এসো, তারপরেতে অঙ্ক কষো, রাখো সব বাঘ ভাল্লুক আঁকা। রাগের চোটে ইচ্ছে করে দি ছবিতে প্রাণটি জুড়ে, বাঘটা উঠুক হালুম করে, বাড়ির সবাই আটকে উঠুক ভয়ে। সকাল হলেই পড়তে হবে, অঙ্ক দিলেই কষতে হবে, কে করেছে নিয়ম কবে, মন যদি চায় আঁকতে তুলি নিয়ে। নিয়ম তো নয় ব্যাঙের মাথা, কারুরই নেই মাথা ব্যথা, বুঝতে আমার মনের কথা। বড় হলেই করবে শুধু শাসন, আর কবছর যাক না চলে, শিখিয়ে দেব বড় হলে। কেউ ছোট নয়, ছোট্ট বলে সকলেরই ইচ্ছে আছে আপন। হঠাৎ ভাঙে ঘুমটি আমার, দেখি আমি শুয়েই আছি মায়ের আঁচল ধরে। ভোরের আলো জুড়িয়ে আছে সারাটি ঘর ভরে। এবার আমি গেছি বুঝে, কাজ কি আমার মিথ্যে জুঝে। ইচ্ছেগুলো চুক্তি করে থাকুক আমার মনে, বড় আমি হবই হব, আমার নিজের কালকে পাব। এখন থেকে বাবা মায়ের চলবো কথা শুনে। ইচ্ছে আমার, ইচ্ছে রে তুই থাক, ছোট্ট বেলার ছোট্ট মনের কোণে। যা খুশি যে বলছে বলে যাক, এখন কাটা দিনগুলো তুই গুনে। তারপরেতে বড় যখন হব, সবাই তখন করতে আশীর্বাদ, তোকেই আমি সঙ্গে নিয়ে যাব, নতুনেরই আনতে রে সংবাদ। ইচ্ছে আমার, ইচ্ছে এখন ঘুমো, ভাগ করে নে আমার মায়ের চুমো। বড় হলেই জাগিয়ে দেব, বীরের মতো এগিয়ে যাব, হাজার বাধা গুঁড়িয়ে দেব, থামবো না একদম। এখন আমার ছোট্ট মনের ইচ্ছে রে তুই ঘুমো। এই মেয়ে
তোকে দিয়েই দিলাম আমার মায়ের চুমু। ইচ্ছে আমার, ইচ্ছে শোনা, ছোট্ট মনের ইচ্ছে রে তুই ঘুমো। আজকে ঘুমের দেশে শক্তি কাকু, তুমি ভালো থেকো। 2019-এর 24শে মে রাত্রি 10:17 শক্তিদা মানে শক্তিনাথ ভট্টাচার্য ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন অচিন দেশে। আজ তাঁর তিরোধানের 1 বছর পূর্ণ হল। আজকের দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। আমরা শুনলাম শক্তিদার পুত্র সম শুভাঞ্জনের কাছে শক্তিদারই লেখা একটি কবিতা। শক্তিদার নাটকের প্রতি অনুরাগ ছিল শিশুকাল থেকে। কৈশোরে মেদিনীপুরে থাকাকালীন নাটক আয়োজন করেছিলেন। পরবর্তীকালে ছাত্রাবস্থায় বহরমপুরে এসে কয়েকজনে মিলে কিশোর সংঘ নামে একটি নাট্য সংস্থা তৈরি করেন। নাটকের চর্চা শুরু করেন। পরবর্তীতে 1968-র 18 জুলাই ছান্দিক নাট্য সংস্থা প্রতিষ্ঠা করেন। ছান্দিক তাঁর কাছে ছিল সন্তান সম। সন্তান জন্মের পরে পিতামাতা একটা জমকালো নাম দিতে অভ্যস্ত থাকেন। তেমন ভাবেই ছান্দিকের নামকরণ হল ছান্দিক। পরবর্তীকালে রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নেবার সময় আগ্রহবশত ছান্দিকের অর্থ জানতে চাইলে জানা গেল ছান্দিকের যথার্থ কোনো অর্থ হয় না, তবু ছান্দিকের নামটা থেকেই গেল। আর এই ছান্দিককে অত্যন্ত যত্ন করে তার কৈশোর যৌবন পার করে প্রবীণত্বের দোরগোড়ায় পৌঁছে নিজের জীবন থেকে গত 24শে মে চিরবিদায় নিলেন তিনি। ছান্দিকের সর্বরকম অগ্রগতির সঙ্গে সঙ্গে চেয়েছিলেন বহরমপুরের সাংস্কৃতিক চর্চার অগ্রগতি। আর তাই বহরমপুর গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষা প্রীতি গুপ্তের নেতৃত্বে রবীন্দ্র মেলা সংগঠিত হলে তার সঙ্গে নিজেকে সংযুক্ত করলেন এবং 1981 সালে সম্পাদক হয়ে রবীন্দ্র চিত্রের প্রদর্শনীর আয়োজন করলেন। এই রবীন্দ্র মেলার সূত্রেই পরিচয় ভাস্বতীর সঙ্গে, যার গানের তিনি একজন অনুরাগী ছিলেন। ভাস্বতীকে ছান্দিকের নাটক নষ্ট অসীম এবং মাধবীলতায় ব্যবহার করলেন। ভাস্বতীর শক্তিদার প্রতি আজকে শ্রদ্ধার্ঘ। চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহো চিরসখা
অধনেরও ধন অনাথেরও নাথ হে অবলেরও বল অধনেরও ধন হে অধনেরও ধন অনাথেরও নাথ হে অবলেরও বল যারা ভাড়া রে নবীন করো হে সুধা সাগর চিরশাখা হে ছেড়ো না মোরে ছেড়ো না ছান্দিকের প্রতিটি সদস্য ও সদস্যা ছিল তাঁর একান্ত আপনার। তাদের ব্যক্তিগত জীবন অথবা সাংস্কৃতিক জীবনের কোনো নতুন দ্বার উদ্ঘাটনেই তিনি অনুভব করতেন এক অনাবিল আনন্দ। অসিত সমাদরের নেতৃত্বে ছান্দিক আবৃত্তি অনুশীলন কেন্দ্র স্থাপিত হলে সেখানে অনেকের সাথে সে যুক্ত হলেন নন্দন। পরবর্তীতে চাকরি সূত্রে নন্দনকে চলে যেতে হয় কাটোয়া এবং সেখানে তিনি বহুবচন নামে একটি আবৃত্তি চর্চা কেন্দ্র স্থাপন করলেন। শক্তিদার তাকে উৎসাহিত করেন। নন্দন শক্তিদার শিশুদের নিয়ে লেখা সংবাদপত্র এবং আরো অনেক শিশু কাব্য আলেখ্য সফল মঞ্চস্থ করেন। নন্দনের যে কোনো সাংস্কৃতিক চর্চার প্রয়োজনে শক্তিদার সুচিন্তিত মতামতের বিশেষ গুরুত্ব ছিল। নন্দনের কাছে শক্তিদার চলে যাওয়া অভিভাবকের অভাব বলে মনে হয়েছে। নন্দনের সেই অভিভাবকের প্রতি আজকে শ্রদ্ধার। আমার পরম শ্রদ্ধেয় এবং আমার প্রিয়তম মানুষ একজন শক্তিনাথ ভট্টাচার্য। তাকে আমরা হারিয়েছি 1 বছর হলো। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমার স্মৃতিচারণা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নির্বাচিত কিছু অংশ। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর। যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর। ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে। যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। তৃণ ক্ষুদ্র অতি,
তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে, যেতে নাহি দিব। আয়ু ক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব, আঁধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবার যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনি অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আঁখিতে, দিব না যেতেই ডাকিতে ডাকিতে, হু হু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে। সম্মুখ উর্মিরে ডাকি পশ্চাতের ঢেউ, দিব না যেতে, নাহি শুনে কেউ, নাহি কোনো সাড়া। শুধু নন্দন কেন, ছান্দিক অথবা ছান্দিক বহির্ভূত যে কোনো কাজের নতুন প্রচেষ্টাকে শক্তিদা সব সময় স্বাগত জানিয়েছেন। তাই নাইয়া বাবা অর্থাৎ অনুপ চক্রবর্তী আজও তাকে স্মরণ করেন। শক্তিনাথ ভট্টাচার্য চলে গেলেন আমাদের ছেড়ে, তার 1টা বছর পূর্ণ হতে চলল। মূলত বিজ্ঞানের একজন ছাত্র কিভাবে নিজেকে গড়েছিলেন সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠার ক্ষেত্রে, এটা একটা গবেষণার বিষয় না হলেও শুধু এটুকু বলা যায়, প্রচণ্ড নিষ্ঠা এবং ভালোবাসা এবং নিয়মনবর্তিতার কারণে তিনি নিজেকে প্রকাশ করেছিলেন আমাদের শহর সংস্কৃতির। শুধু তাই নয়, মুর্শিদাবাদের বাইরেও পশ্চিমবঙ্গে তার নাম অগ্রগণ্য। তিনি একজন উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন নিজের একদম সম্পূর্ণ নিজের গুণে। আমরা সবাই জানি যে তিনি একজন টেক্সটাইল কলেজের অধ্যাপক ছিলেন। সেই মানুষটা কি করে যে রবীন্দ্র সাহিত্যে এত তৈরি হতে পারে, নিজেকে নিয়ে আসতে পারেন, এটা ভীষণ একটা অবাক করা বিষয়। রবীন্দ্রনাথ ছিলেন তার ধ্যান জ্ঞান। আমরা অনেক নাটক বা কাব্যনাটকের ক্ষেত্রে সম্পাদনা করতে দেখেছি শক্তিদাকে। সেই মানুষটিকে আমরা হারিয়েছি। ছান্দিক নাটকের দল তার হাতেই তৈরি। কৃষালতায় চলে যাওয়ার পর সেই নাটকের দলের দায়িত্ব নিয়েছিলেন। সবথেকে বড় কথা, শক্তিদাকে আমি দেখেছি একজন দক্ষ সংগঠক হিসাবে, এবং যে কারণে আমার সাংগঠনিক চিন্তা ভাবনা যেভাবে নিজেকে তৈরি করেছি, সেটা আমি ওনাকে দেখে ওনার কাছ থেকে শেখার চেষ্টা করেছি। তিনি যেখানে থাকুন, ভালো থাকুন। শক্তিনাথ ভট্টাচার্যের লেখা একটা নাটকের গান আমি তার প্রতি রেখে আমার শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি। বুক ভরা মান ছিল, আর খেতে ভরা ধান, সুখের বৈঠা পাইতাম রে ভাই, সারাদিন মান হাই রে, সারাদিন মান, বুক ভরা মান ছিল, আর খেতে ভরা ধান, সুখের বৈঠা পাইতাম রে ভাই।
সারা দিন মান হাইরে, সারা দিন মান। সভ্য হইলাম কেরমে কেরমে, আনন্দ ঘুচিল সভ্য হইলাম কেরমে কেরমে, আনন্দ ঘুচিল পরাণবাসীর মিঠা সুরে, কি দুঃখ জাগিল ভাইরে, কি দুঃখ জাগিল। ও মাঝি রে, তোর বৈঠা কেনে টালমাটালে, ফিরতে না রে ঘরে। ও মাঝি রে, তোর বৈঠা কেনে টালমাটালে, ফিরতে না রে ঘরে। চোখ চাইয়া দেখ ফিরছে খেয়া, চোখ চাইয়া দেখ ফিরছে খেয়া, মহামারীর চর ভাইরে, মহামারীর চর। বুক ভরা মান ছিল, আর খেতে ভরা ধান, সুখের বৈঠা বাইতাম রে ভাই, সারা দিন মান হাইরে, সারা দিন মান। বুক ভরা মান ছিল। নমস্কার, যেখানে থাকুন তিনি ভালো থাকুন, তার দেখানো পথেই যেন আমি নিজে চলতে পারি। শক্তিদার জীবনে চলার পথটা খুব মসৃণ ছিল না। জীবনের বাঁকে বাঁকে তাকে সম্মুখীন হতে হয়েছে অনেক ঝড়, অনেক চড়াই উতরাই। আমরা সবাই জানি শক্তিদার স্বভাবতই ছিলেন অন্তর্মুখী। নিজের দুঃখ, কষ্ট, ভালো লাগা সোচ্চারে প্রকাশ করতে পছন্দ করতেন না। মনে করতেন যে কোনো পরিস্থিতিকে শান্ত চিত্তে অতিক্রম করতে হবে। তাই পিতার মৃত্যুর পর মার বৈধব্য পোশাকের দিকে যেমন তাকাতে পারেননি, তেমনি নিজের পুত্রের জীবন অবসানের মুহূর্তে নিজেকে সংহত রেখে 7 বছরের কন্যার মৃত্যু ভয় দূর করতে শান্ত চিত্তে মৃত্যুর স্বরূপ তার মতো করে তাকে বুঝিয়েছিলেন। জীবনে যে কোনো দুঃসময় মন যখন তার অস্থির হতো, আশ্রয় নিতেন রবীন্দ্র কাব্য, সাহিত্য, কবিতায়। তার নাট্যদলের কারো কারো রবীন্দ্র কবিতা তার অত্যন্ত প্রিয়, যেমন অসিত সমাদ্দার অথবা শাশ্বতী ঘোষ। শক্তিদার প্রতি শাশ্বতীর শ্রদ্ধার নিবেদন। আজ এই দিনে শক্তিদার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।
রবীন্দ্রনাথ ঠাকুরের কলিকা কবিতাটি দিয়ে। মুদিত আলোর কমল কলিকাটিরে রেখেছে সন্ধ্যা আধার পর্ণপুটে, উতরিবে যবে নবপ্রভাতের তীরে, তরুণ কমল আপনি উঠিবে ফুটে। উদয়াচলের সে তীর্থ পথে আমি চলেছি একলা সন্ধ্যার অনুগামী, দিনান্ত মোর দিগন্তে পড়ে লুটে। সেই প্রভাতের স্নিগ্ধ সুদূর গন্ধ আধারে বাহিয়া রহিয়া রহিয়া আসে, আকাশে যে গান ঘুমাইছে নিষ্পন্দ, তারাদ্বীপগুলি কাঁপিছে তাহারি শ্বাসে। অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। জীবনের পথ দিনের প্রান্তে এসে নিশীথের পানে গহনে হয়েছে হারা, অঙ্গুলি তুলি তারাগুলি অনিমেষে মা বই বলিয়া নীরবে দিতেছে সাড়া। ম্লান দিবসের শেষের কুসুম তুলে একুল হইতে নবজীবনের কুলে চলেছি আমার যাত্রা করিতে সারা। হেমর সন্ধ্যা যাহা কিছু ছিল সাথে রাখিনু তোমার অঞ্চল তলে ঢাকি, আধারের সাথী তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি। কত যে প্রাতের আশা ও রাতের গীতি, কত যে সুখের স্মৃতি ও দুঃখের প্রীতি, বিদায় বেলায় আজিও রহিল বাকি। যা কিছু পেয়েছি যাহা কিছু গেল চুকে, চলিতে চলিতে পিছে যা রহিল পড়ে, যেমনি দুলিল যে ব্যথা বিধিল বুকে, ছায়া হয়ে যাহা মিলাই দিগন্তরে। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাদের পরে। রাগ এই বিষয়টি শক্তিদার চরিত্র বহির্ভূত ছিল। তার অপছন্দের ব্যাপারে তিনি উদাসীন থাকতেন, তাই কলেজ অথবা সংস্থার সবার কাছে সহজেই আপন হয়ে যেতেন। অনেকের অনেক আবদারে তার কলম থেকে অনেক কিছু বেরিয়ে আসত। এই মুহূর্তে মনে পড়ছে ছান্দিকের মেয়েদের আবদারে শুধুমাত্র মহিলাদের দ্বারা অভিনীত নাটক চালচিত্র রচনা ও পরিচালনা করলেন। এই নাটকের অন্যতম চরিত্র ছিল শম্পা সরকার। ছান্দিকে শম্পার নাটকের আঙিনায় প্রবেশ শক্তিদার হাত ধরে। শম্পা আজকে শক্তিদার প্রতি একটি গানের মাধ্যমে তার শ্রদ্ধার নিবেদন করছে।
যারে বলো আপন আপন, কেউ তো সঙ্গে থাকবে না মন। যারে বলো আপন আপন, কেউ তো সঙ্গে থাকবে না মন। তোমার মন চিন্তা ভব চিন্তা, মন চিন্তা ভব চিন্তা, গুরু চিন্তা আর হলো না। চিরদিন কাঁচা বাঁশের খাঁচা থাকবে না। শোনো রে মন পাখি, ছাড়ো মিছে ভাবনা। শোনো রে মন পাখি, ছাড়ো মিছে ভাবনা। লালন রে তুই ধর চরণ কর শরণ, লালন রে তুই ধর চরণ কর শরণ। মরণের ভয় আর রবে না। চিরদিন কাঁচা বাঁশের খাঁচা থাকবে না। পাখি যাবে উড়ে থাকবে পরে, যাবে উড়ে থাকবে পরে, কেউ রাখিতে পারিবে না। চিরদিন কাঁচা বাঁশের খাঁচা থাকবে না। ছান্দিকের যৌবনে অনেক শিশু শিল্পীর আগমন ঘটেছিল। ছোটদের প্রতি শক্তিদার একটা অদ্ভুত টান অনুভব করতেন। ছোটদের নিয়ে কাজ করতে পছন্দ করতেন। সম্ভবত তিনি প্রথম বহরমপুরে শিশুদের নিয়ে শিশু নাটক করার কথা ভেবেছিলেন। একাধিক কাজের নিদর্শন আছে, যেমন হজবরল, কথার কথা, মানুষের খোঁজে, প্যাড়া ভাঙা প্রভৃতি। এইসব শিশু শিল্পীরা আজ ছান্দিকের বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে পরিণত শিল্পী হয়ে উঠেছে। তাদেরই একজন দেবযানী, যার কণ্ঠস্বর ওর অত্যন্ত প্রিয় ছিল, যাকে তার মাধবীলতার শ্রুতি নাটকেও পাওয়া যায়। তার কণ্ঠে শক্তি কাকুর প্রতি একটি প্রিয় কবিতা আবৃত্তি করে শ্রদ্ধা নিবেদন করছে। গত 24শে মে 2019 হঠাৎ খবর পেলাম আমাদের ছান্দিকের প্রাণপুরুষ শ্রী শক্তিনাথ ভট্টাচার্য আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তাঁর স্মরণে, তাঁর পছন্দের কবিতায় তাঁকে শ্রদ্ধা জানাই। কবি হারুন আল রশিদের কবিতা রবীন্দ্র জয়ন্তী। তোমার মূর্তির পাশে একটি মিছিল এসে ফিরে গেল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। রবীন্দ্রনাথ তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। মেঘনার ধূসর ছায়ায় আজ রক্তের প্লাবন। আজ তোমার জন্মদিনে এ খবর তোমায় দিতে চাইনি,
তোমার শিরাইদহ মুছে গেছে বোমার আঘাতে। দক্ষিণের বড় ঘরের পাশে জাফরি কাটা লম্বা জানালা দিয়ে সেদিনও দেখা যেত রাঙা রোদে মাছরাঙার ডানায়, দেখা যেত আধ ফোঁটা জ্যোৎস্নায় জোনাকির ঝিঁঝি পথে হিজলের ঘন অন্ধকার। মুছে গেছে ইতিহাস ভাঙা কুটিরের, শুধু সাদা ধুলো বুকে নিয়ে এখানে ওখানে পড়ে আছে অশ্বত্থ পাতা, আর আছে আম নিম জারুলের তপ্ত দীর্ঘশ্বাস। তোমার কীর্তিন আশা পদ্মা আজ বৈশাখের ঝড়ে উন্মাদ উত্তাল। জানি না এই কাঁটা জলে কবে স্থির হবে তোমার বাংলা, তোমার সোনার বাংলার ছবি। এখন কারো ঘুম নেই চোখে, এখানে প্রতিদিন নতুন দধিচি অস্থি ভেঙে অস্ত্র গড়ে বুকের পাঁজরে। এখন আর মৃত্যু নেই কোথাও, কেননা বাঁচবার অধিকার কাটতে মৃত্যুতে ভুলেছি সবাই। আছে শুধু মাংসলোলুপ ব্যাধির জন্য উদ্ধত হাতিয়ার। কিন্তু আজকের এই শান্ত বিকেলে এ তোমায় কি শোনালাম? ধূসর পাণ্ডুলিপি? না না, তোমার শিলাইদহ মোছেনি কবি। চোখ বুঝলেই দেখতে পাই মস্ত জব্বায় ঘেরা তোমার দেহ ঘুরে বেড়াচ্ছে বাড়ির আনাচে কানাচে ঘরে, তোমার ধুলো ঢাকা ভাঙা ডেস্কের কাছ ঘেঁষে। এখান থেকেই দেখেছিলে একদিন শিলাইদহের জোনাক জলা সন্ধ্যা, কেবল অসীম আকাশ আর সঙ্গীহীন পৃথিবী। তার মাঝখান দিয়ে সোনার চেলি পড়া একটি বধূ একলা চলেছে, আর বারবার ভেবেছিলে তার বর যদি কোথাও নেই তবে তাকে এমন সোনার বিবাহ বেশে কে সাজিয়ে দিলে? কোন অন্তহীন পশ্চিমের দিকে তার পতিগৃহ? কিন্তু শিলাইদহের সে সন্ধ্যা আজ চলে গেছে অন্য রক্তিম পথে। রবীন্দ্রনাথ, তুমি শোনো, সেই পথে তোমার নন্দিনী নিখিলেশ গোরা, আমরাও চলেছি আজ রক্তের মিছিলে। তোমারই মুখ চেয়ে 21শে ফেব্রুয়ারি আগুনে রক্তে সংঘাতে সাহসে সংকল্পে পবিত্র তোমাকে ভালোবাসি। বাঁধার বন্ধনে আঘাতে অপমানে দারিদ্র্যে দুর্যোগে রবীন্দ্রনাথ, তুমি শুধু একবার বলো, উদ্দাম ঢেউয়ের ঝুঁটি ধরে মুক্ত প্রাণের বন্যায় বিপ্লব একদিন আসবেই, বিপ্লব একদিন আসবেই, বিপ্লব একদিন আসবেই। রবীন্দ্রনাথ, তুমি শোনো, আমরা চলেছি আজ রক্তের মিছিলে, আমরা চলেছি আজ রক্তের মিছিলে, আমরা চলেছি আজ রক্তের মিছিলে। নমস্কার। আগেই বলেছি, ছান্দিকের সাথে সাথে বহরমপুরের সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসতেন। নাটকের পরে নাটকের আলোচনা শুনে নাটককে আরো উন্নত করতে পছন্দ করতেন। যেখানে সাহিত্য অথবা নাটক আলোচনা, সেখানেই উপস্থিত হতে পছন্দ করতেন। অনেকেই সমালোচনা আলোচনায় তার কাছে বিশেষ মূল্য ছিল। এদের অন্যতম সন্দীপ ভট্টাচার্য। শক্তিনাথ ভট্টাচার্য, উনি ছান্দিকের নাট্যকার, অভিনেতা এবং পরিচালক ছিলেন। 1 বছর হলো আমরা তাকে হারিয়েছি। উনি আমাদের বহরমপুরের এই নাট্যজগতের একজন অভিভাবকের মতনই ছিলেন। যখনই কোনো পরামর্শের প্রয়োজন হতো থিয়েটার সংক্রান্ত, ওনার কাছে অনায়াসে সেসব পরামর্শ পাওয়া যেত। আমরা পেছনে রবীন্দ্র সদনের পেছনে আমাদের একটা আড্ডা বসতো। সেই আড্ডার বলা যায় উনি প্রেসিডেন্ট ছিলেন আর কি। এবং সেইখানে শক্তিদার না এলে ভালো লাগতো না, কারণ ওই মানুষটা কি বলবো, ওনার মধ্যে এখনো সে সময় যে সব চাঞ্চল্য ছিল, এটা ঈর্ষা করার মতন। প্রত্যেকের সঙ্গে থিয়েটার নিয়ে আলোচনা, ঝগড়া, এবং ওই একটি মানুষ যার সঙ্গে বসে থিয়েটার নিয়ে আলোচনা করা যেত।
আমি তো বহুবার বহু রকমভাবে উপকৃত হয়েছি থিয়েটার ব্যাপারে আর কি। আমি যখনই নতুন কোনো প্রোডাকশানের কথা ভাবছি আমি শক্তিদার সঙ্গে শেয়ার করতাম সেটা, এবং উনি মনোযোগ দিয়ে শুনতেন এবং যে উৎসাহ উনি দিতেন, উনি অ্যাকচুয়ালি একটা ইন্সপিরেশন ছিলেন। কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই, কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, নিপাট একটি ভালো মানুষ, থিয়েটার অন্তপ্রাণ। ওনার লেখনী অত্যন্ত শক্তিশালী, যেসব নাটক উনি লিখে গেছেন মানে অত্যন্ত শক্তিশালী তার লেখনী। পরিচালনা পরবর্তীতে ধীরে ধীরে একটু আধুনিকতার ছাপ এসেছিল, এবং উনি যখন কোনো প্রোডাকশান করছেন তখন এই নিয়ে আলোচনা হতো আর কি, যে এরকমভাবে ভাবছি, তোমার কি মনে হয়? হ্যাঁ, তো আমার সীমিত জ্ঞান দিয়ে যা যেরকমভাবে আলোচনা করার আমরা করতাম, মানে মানুষটাকে এত মিস করি। রবীন্দ্র সদনে গেলে ওই মানুষটাকে আর দেখতে পাই না, হঠাৎ করেই যেন উনি নাই হয়ে গেলেন। মানে রিয়েলি আমি খুব মিস করি। উনি আমাকে বারবার বলতেন যে সন্দীপ, তুমি এখানে কাজ না করে কলকাতাতে গিয়ে কাজ করো। এবং ঘটনাচক্রে যেটা হচ্ছে যে আমার নতুন প্রযোজনা, সেটা আমি কলকাতার কিছু শিল্পীদের নিয়ে আমি কলকাতাতেই বসে কাজটা তৈরি করেছি আর কি, এখনও মঞ্চায়ন করতে পারিনি। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি শক্তিদাকে দেখাতে পারলাম না। শক্তিদা, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। শক্তিদা রবীন্দ্র সাহিত্যে অবগাহন করে পরিতৃপ্তি লাভ করতেন। তাঁর নাট্যগুরু কিশোরী সেনগুপ্তের পরিচালনায় একাধিক সাফল্যমণ্ডিত রবীন্দ্র নাটকে ছান্দিক মঞ্চস্থ করেছে, যা শুধু বহরমপুরেই নয়, বহরমপুরের বাইরেও খ্যাতি লাভ করে। তাঁর কাছে কিশলয়দার অভাব অপূরণীয়। তবু কিশলয়দার অবর্তমানে সংস্থাকে এগিয়ে নিতে নাট্য নির্দেশনার দায়িত্ব গ্রহণ করেন। কিশলয়দার উপস্থিতিতে শেষ কথা গল্পের নাট্যরূপ দিয়ে তাকে মঞ্চস্থ করা হয়। তিনি মনে করতেন মনের যে কোনো অবস্থার বহিঃপ্রকাশে সঠিক মাধ্যম রবীন্দ্রসঙ্গীত। কারো কারো রবীন্দ্রসঙ্গীত গায়কী তার খুব প্রিয় ছিল, যেমন চৈতালি দাস। আমি কি গান শোনাতে পারবো আমি জানি না, তুই আমাকে বলেছিস, আমার খুব ভালো লাগা হয়েছে। আমি আজকে যে গানটা গাইছি আমি শক্তির জন্যেই গাইছি। ও যেখানে থাকুক আমার গান যেন ওকে ছুঁতে পারে। নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে, নয়ন ছেড়ে গেলে চলে তোমায় আমি হারাই যদি তুমি হারাও না, হারাও না, হারাও না যে, নয়ন ছেড়ে গেলে চলে। ফুরায় যাবে মিলন রাতে, তবু চির সাথের সাথে ফুরায় না তো, ফুরায় না, ফুরায় না তোমায় পাওয়া। এসো স্বপন সাজে, নয়ন ছেড়ে গেলে
ব্যথারসের ধারা বহন পথে এসে ব্যথার মোর মধুর করে নয়নে যায় ভেসে গহন পথে এসে তোমার সুধা রসের ধারা গহন পথে এসে ব্যথার মোর মধুর করে নয়নে যায় ভেসে গহন পথে এসে শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব বিনা থেকে বিদায় নিল তোমার বিনা থেকে চিত্তে আমার বাজে নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে। শক্তিদার স্বভাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ভালোকে ভালো বলতে হবে। মনে করতেন শেখার জন্য কোনো নির্দিষ্ট বয়স বা মানুষের দরকার হয় না। ভালো আলোচনা শুনতে পারাটা এবং গ্রহণ করাটা যথার্থ মানুষের ধর্ম। এই টানেই একদিন উপস্থিত হলেন রবীন্দ্র সদনের পেছনে গৌতম রায়চৌধুরীর আড্ডা, যেখানে গল্পের বিষয় সাহিত্য চর্চা। নিজ স্বভাবগুণে এখানকার ছোট বড় সবার সঙ্গে আন্তরিক হয়ে গেলেন। সবার ছোট বড় সব রকমের কাজকে উৎসাহ দিতেন। তাই তো শুভকে বলেছিলেন বাবার থেকে ছেলের লেখাও কম নয়। শুভর কাছে শুনি শক্তিদার কিছু কথা। শক্তিদার প্রয়াণের পর বছর ঘুরতে চলল। টিঙ্কুদি আমাকে আদেশ করেছেন শক্তিদার স্মরণে কিছু কথা বলতে। আমার কথা খুব গোছানো হবে না, খানিক এলোমেলোই হবে হয়তো। আমাদের দুর্ভাগ্য যে আজ এই সময়ে শক্তিনাথ ভট্টাচার্যের স্মৃতিচর্চা করতে হচ্ছে আমাদের। এমন উদ্যমশীল, এমন কর্মমুখর, এমন সক্রিয় একটা জীবন নাট্যে এভাবে অসময়ে যবনিকা পড়ে যাবে এ কথা আমরা কেউই ভাবতে পারিনি। এই তো অসুস্থ হওয়ার কিছুদিন আগেই ঋত্বিকের দেশ বিদেশের নাট্যমেলা যখন চলছে, তখন সেই নাট্যমেলার দৈনিক বুলেটিন হাতে আমার কাছে এগিয়ে এলেন। বললেন, চতুর্দশপদীগুলো তো চমৎকার হচ্ছে। ওই দৈনিক বুলেটিনে নাটকের ছড়া কলামে কিছুদিন ধরে আমার গুটি কতক সনেট প্রকাশিত হয়েছিল। সেই প্রসঙ্গেই শক্তিদার এই কথা। তার কয়েকদিন বাদেই ওই দেশ বিদেশের নাট্যমেলা চলাকালীন দুপুরবেলা রবীন্দ্র সদনের পেছনের দিকে গেছি। সেখানে আড্ডা থেকে শক্তিদার ডেকে বললেন, বাবার থেকে ছেলের কবিতাগুলো তো বেশি ভালো হচ্ছে। ওই নাটকের ছড়া কলামেই আমার সনেটের পর কিছুদিন আমার ছেলে সায়নের কতগুলি কবিতা প্রকাশ পেয়েছিল। সেই প্রসঙ্গে শক্তিদার এই কথা। আমি এই কথাগুলি বলছি এই কারণে
যে শক্তিদা খুব তন্নিষ্ঠ পাঠক ছিলেন, মানে তুচ্ছ বা অকিঞ্চিতকর লেখাও উনি খুব যত্ন সহকারে পড়তেন এবং সেই পাঠ প্রতিক্রিয়া জানানোতে তার কোনো কুণ্ঠা ছিল না। শক্তিদার সব থেকে বড় গুণ সেটা হচ্ছে যে উনি ভালোবাসতে জানতেন, যে জিনিসটা আজকে খুবই দুর্লভ হয়ে পড়েছে। মানুষ খ্যাতিমান হচ্ছে, ভালো ছবি আঁকছে, নাচছে, গান গাইছে, অভিনয় করছে, খ্যাতি অর্জন করছে, কিন্তু কি করে যেন ভালোবাসাটা শুকিয়ে যাচ্ছে মানুষের মন থেকে। সেই দুর্লভ সম্পদ ভালোবাসা, তার অধিকারী ছিলেন শক্তিদা। আমি তার সেই ভালোবাসা, সেই দুর্লভ সম্পদের স্নেহের পরশ পেয়েছি। অতি সামান্য মানুষ আমি, তা সত্ত্বেও তার স্নেহের পরশ পেয়েছি, এটুকু আমি গর্বের সঙ্গে বলতে পারি। শক্তিদা নাটক পাগল মানুষ, সকলেই জানেন। সবার আগে তিনি নাটককার, তারপরে নাট্য সংগঠক, তার সঙ্গে সঙ্গে নাট্য নির্দেশকও বটেন। খুব ছোটবেলা থেকেই শক্তিদার নাটকের সঙ্গে সংযোগ। মেদিনীপুরে যখন তিনি স্কুল ছাত্র, 11-12 বছর বয়স, তখনই তিনি স্কুলের ব্যবস্থাপনায় নাটকে অভিনয়ে অংশগ্রহণ করেছেন। পরে যখন 15-16 বছর বয়সে যখন উনি বহরমপুরে চলে এলেন, সেই সময় কিশোর সমিতি নামে একটি সংগঠন ছিল। তারা নাটক মঞ্চস্থ করত এই উমা সুন্দরী পার্কে। তা সেখানেও বিভিন্ন নাটকে শক্তিদা অভিনয় করেছেন। ওইখানেই, ওই উমা সুন্দরী পার্কেই প্রযোজিত হলো একটি নাটক মেষবাড়ি। এই মেষবাড়ি নাটকই সম্ভবত শক্তিদার প্রথম লেখা নাটক। তখন তার বয়স কত হবে, 19-20 সম্ভবত, এইরকমই বয়স। তো তারপর সেই মেষবাড়ি নাটক যখন সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হলো, তারপরে শক্তিদা অক্লান্তভাবে নাটক লিখে গেছেন। অনেক নাটক তিনি লিখেছেন, সেসব নাটক যথেষ্ট সুনাম অর্জন করেছে। দশমুন্ডা, সক্রেটিস, ক্লান্তি ক্লান্ত হোক, সংকট, বেড়া ভাঙা, বিপাটন বিপর্যয়, সময়ের রং, অন্য, এরকম সব অনেক নাটক। সব নাটকের কথা তো নাম মনে রাখা আমার পক্ষে সম্ভবও নয়। অনেক নাটক তিনি লিখেছেন। আমার যখন কৈশোর, অল্প বয়সে ছান্দিকের মঞ্চ থেকে শক্তিনাথ ভট্টাচার্য এবং কিশলয় সেনগুপ্তের যুগলবন্দির যে ম্যাজিক, সেই ম্যাজিক দেখে সম্মোহিত হয়েছি। আজও সেই সম্মোহনের ঘোর আমার কাটেনি। তা শক্তিদা শুধুমাত্র যে নাটক লিখেছেন তা তো নয়, শক্তিদা নৃত্য গীতি আলেখ্য লিখেছেন, শিশু নাটক লিখেছেন, আবৃত্তি আলেখ্য লিখেছেন, শ্রুতি নাটক লিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে কবিতাও লিখেছেন, প্রচুর কবিতা লিখেছেন। শক্তিদা আদ্যন্ত একজন কবিতা প্রেমী মানুষ। সে কথা শক্তিদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় বসলে টের পাওয়া যেত। আর কবিতার চর্চা যারা করেন, তাদের গদ্যের হাত হয় চমৎকার। তা শক্তিদার গদ্যের হাতও ছিল চমৎকার। একটা সময় 90-91 সাল, আমি তখন বহরমপুর বিএড কলেজ ইউসিটিসির ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও ছিলাম। তা আমরা ছাত্র সংসদের তরফ থেকে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। সারা বছরই নাচ, গান, আবৃত্তি, এইসব নানা রকমের অনুষ্ঠান লেগেই থাকতো। তা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমরা ঠিক করলাম একটি নৃত্য গীতি আলেখ্য আমরা মঞ্চস্থ করব। আমাদের ব্যাচে অনেক গুণী শিল্পীকে আমরা আমার মানে সহপাঠী হিসেবে পেয়েছিলাম আর কি, নাচ, গান, আবৃত্তি, অভিনয় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে। শক্তিদার স্ত্রী টিঙ্কুদি সেই সময় আমার সহপাঠী ছিলেন ওই ইউসিটিসিতে। টিঙ্কুদির কথা সকলেই আপনারা জানেন যে টিঙ্কুদি একজন কমপ্লিট অ্যাক্ট্রেস, অসামান্য নৃত্যশিল্পী, অভিনয়, সঙ্গীত সবকিছু দিয়েই টিঙ্কুদি যদি ধারাবাহিকভাবে মঞ্চে থাকতেন, তবে আজকের বহু খ্যাতিমান অভিনেত্রী দম্ভ করতে অন্তত ভুলে যেতেন। যাই হোক, সে অন্য কথা, আমার ব্যক্তিগত আক্ষেপেরও কথা যে টিঙ্কুদি মঞ্চে থাকলেন না। যাই হোক,
আমরা ঠিক করলাম ইউসিটিসির অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, সেখানে আমরা একটা নৃত্য গীতি আলেখ্য আমরা মঞ্চস্থ করব, কিন্তু স্ক্রিপ্ট পাই কোথায়? টিঙ্কুদি শক্তিদার কাছ থেকে লিখিয়ে আনলেন সেই অসামান্য একটি স্ক্রিপ্ট, সারদর্ঘ্য। আমরা সাফল্যের সঙ্গে সেটি মঞ্চস্থ করেছিলাম, প্রচুর হাততালি কুড়িয়েছিলাম। তা সেই যাই হোক, সেটি হচ্ছে আমার শক্তিদার লেখার সঙ্গে প্রথম পরিচয়। এখন মুশকিল হচ্ছে যে নাটককার যারা নাটক লেখেন, তাদের নাটক যদি প্রযোজিত না হয়, মঞ্চস্থ না হয়, তাহলে সেই নাটক খুব বেশি দিন মানুষ মনে রাখে না। লিখিত নাটক আজ পর্যন্ত পাঠযোগ্য সাহিত্য হিসেবে নাটক তার যথাযথ মর্যাদা আজ পর্যন্ত অর্জন করতে পারেনি বিশ্ব সাহিত্যের ক্ষেত্রেই। যদিও বহু বিশ্বখ্যাত নাটককার হ্যারল্ড পিন্টার, দারিও ফো, জোসে ইহেগারে, ইয়োজিন ওনিল প্রমুখ, তারা সব বিশ্বখ্যাত বিশ্ববিশ্রুত নাটককার, তারা নাটক লিখেই নোবেল প্রাইজ পেয়েছেন। কিন্তু সে খুবই ব্যতিক্রমী ঘটনা। আজ পর্যন্ত সাহিত্য পাঠকরা তারা কেউ গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদির মতো করে নাটক পাঠের জন্য নাটকের বই কিনে আনছেন, এমনটা দেখা যায় না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাই অনেকক্ষণ বলে ফেলেছি, আর একটি কথা বলি আমি শেষ করব। সেটা হচ্ছে যে 2013 সালে ঝড় পত্রিকায় অভিজিৎ সরকার প্রাণপ্রীতি শক্তিনাথ নামে শক্তিদাকে নিয়ে একটি প্রবন্ধ রচনা করেছিলেন। সে ঐতিহাসিক লেখা, সেই লেখা থেকে আমি বহু কিছু জেনেছি শক্তিদার সম্পর্কে। তা সেই লেখাতে অভিজিৎদার বাংলা লেখাও ভারী চমৎকার। অভিজিৎদা সেই লেখার মধ্যে দিয়ে একটি ঐতিহাসিক দায় স্বীকার করে নিয়েছিলেন, পালন করেছিলেন। তা সেই লেখার একটি জায়গাতে অভিজিৎদা আক্ষেপ করেছিলেন যে শক্তিদার কোনো নাট্য সংকলন প্রকাশিত হলো না। আজ 2020 অবধি আমি যতদূর জানি অভিজিৎদার সেই আক্ষেপ জারি আছে। তা আমি এই কথা বলার সূত্রে আমি এ কথা জানাতে চাই যে শক্তিদার প্রাণের সংগঠন, অত্যন্ত প্রিয় সংগঠন ছান্দিক যদি মনে করে যে শক্তিদার নাটকগুলিকে দুই মলাটের মধ্যে আবদ্ধ করে গাঁথবে, তাহলে সেই গ্রন্থনায় আমি আমার সাধ্যমতো সহযোগিতা করতে প্রস্তুত, এই কথা জানাতে চাই। টিঙ্কুদি এবং ওদের কন্যা সময়তার প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং শক্তিদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। শক্তিদা মনে করতেন নিজের জীবনের আনন্দ নিজেকেই সৃষ্টি করে নিতে হবে, আর তাই নিজের আনন্দে বহমান জীবন থেকে উপাদান গ্রহণ করে একের পর এক নাটক, কবিতা, আলেখ্য, শ্রুতি নাটক রচনা করে নিজের আনন্দে আনন্দিত হতেন। যেমন নাটক দশমুন্ডা, প্রত্যয়, সোজা রাস্তা অথবা আত্মহনন, হয়ে ওঠার গল্প ইত্যাদি। আর রচনাকালীন অথবা রচনা পরবর্তী আনন্দ ভাগ করতে পছন্দ করতেন কিশোরদের পরে যে কয়েকজন মানুষের সঙ্গে তাদের একজন বিজয় দত্ত। প্রয়োজনে এদের মতামতকে সম্মান দিতেন। এদের শক্তিদার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা ছিল অপরিসীম। জীবনে চরম সাফল্যের খবর, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার খবরটাও তাই পত্র মাধ্যমে বিজয়ের কাছেই সবার আগে পৌঁছান। শক্তিদা বোধহয় জানতেও পারেনি জীবনের প্রদীপ নিভে যাওয়ার আগের 3 মাস থেকে শেষ অবধি তার পরিবারের সদস্যদের সঙ্গে বিজয় দত্ত তার অসীম শ্রদ্ধা, অপার ভালোবাসা উজাড় করে দিয়ে প্রতি পলকে, প্রতি মুহূর্তে তার পাশে ছিলেন। বিজয় সেই শ্রদ্ধা আরো একবার জ্ঞাপন শক্তিদার লেখা সক্রেটিস নাটক পাঠের মাধ্যমে। নাটক সক্রেটিস, নাট্যকার শক্তিনাথ ভট্টাচার্য, নির্দেশনা
কিশলয় সেনগুপ্ত। নাটকের শেষ দৃশ্য। কেঁদো না জানতিপি, কেঁদো না, মন শক্ত করো। আমি পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না দেউসের তরণী যে পৌঁছে যাবে, আমারও মৃত্যুর দ্বার খুলে যাবে। অমন করে বলো না, আমি সইতে পারছি না। আমি কি পাপ করেছি যে দেবতারা আমার এত বড় সর্বনাশ করলেন? জানতিপি, আর নয়, সারাটা রাত্রি তুমি চোখে জল ফেলেছ, এবার হাসি মুখে বিদায় নাও। শুধু মনে রেখো, দেবতারা তোমার সর্বনাশ করেনি, করেছে মানুষ। সকাল হয়ে গেল জানতিপি, এবার এসো তুমি। এই আমি চলে যাব, আর তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। তোমার সন্তানদের আমি কি বলবো? বলো, তাদের পিতা তাদের জন্য রেখে গেল দারিদ্র্যের বৈভব, সম্পদের মোহে তারা যেন আত্মহনন না করে। এবার যাও জানতিপি, পুণ্য স্বর্গে আবার দেখা হবে। আমি দেবতার কাছে প্রার্থনা করব, সেদিন যেন বিলম্বিত না হয়। কৃত এসেছ, এসো এসো বন্ধু, এসো। আরে চেবিস, তোমরাও এসেছ, এসো এসো। কারারক্ষী এসেছে, জ্ঞানী সক্রেটিস, দেউসের পুণ্য তরুণী আজ শেষ রাত্রে এথেন্সে পৌঁছেছে। সুতরাং আজই আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। কি হলো, তোমরা নির্বাক কেন? এখনো সময় বাকি আছে, এসো এসো আলোচনা করি। তোমরা কেউ কথা বলছো না কেন? তোমাকে ছাড়া এথেন্সে আমরা বাঁচবো কি করে সক্রেটিস? ও কিছু না, ব্যাপারটা কিরকম জানো? এই যে আমার হাতে পায়ে পরানো শেকলগুলো রক্ষী যেই খুলে দিল, সঙ্গে সঙ্গে আমি যেন হাতে পায়ে বেদনা অনুভব করছি। অথচ দেখো, ওগুলো থাকাকালীন আমি বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তোমরাও তেমনি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। এক যুক্তি কি সব বিষয়ে খাটে সক্রেটিস? এত অনাচারের মধ্যে বসবাস করেও তো তুমি তাতে অভ্যস্ত হতে পারোনি। সব সময় সব কিছুতে কি অভ্যস্ত হওয়া যায়? শোনো শোনো, তোমরা চেবিস কি চমৎকার বিশ্লেষণ করেছে। যুক্তিগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েই তো বিশ্বাসে পৌঁছতে হয়। কৃত, তুমি কাঁদছো? তোমাকে বাঁচাতে পারলাম না সক্রেটিস, তুমি আমার বাল্য বন্ধু। জান্তিপিকে বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ মৃত্যুকে বরণ করতে চাই নীরবে, পবিত্রভাবে। তোমরা চোখের জল ফেলে এই সময়টাকে কলুষিত করবে। আমি দুঃখিত সক্রেটিস, শুধু মনে হচ্ছে তুমি চলে গেলে সঙ্গে সঙ্গে সব কিছু লীন হয়ে যাবে। তারপর মৃত্যুর পর কি আমরা তো জানি না, তবে আমি বিশ্বাস করি আত্মা অবিনশ্বর। আমার কি সৌভাগ্য ভেবে দেখো, আমি পরপারে কাদের সঙ্গে বসবাস করার সুযোগ পাব। অরফিউস, মুসিয়াস কিংবা মহাকবি হোমারের সঙ্গে আলাপ করার সুযোগ পাবো আমি। মহাকবি হোমারের সঙ্গে আলাপ করার জন্য কি কারাগারে বসে কবিতা লিখতে শুরু করেছ? না 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 না, এ কবিতা হলো না।
আসলে কি জানো, আমি সঙ্গীত রচনা স্বপ্ন দেখতাম। স্বপ্ন আমাকে বলতো সঙ্গীত রচনা করার জন্য। কিন্তু জানো তো, সঙ্গীতের দেবতা হারমোনিয়ার সঙ্গে আমার একদম বনিবনা হলো না। তাই কিছু কবিতা লেখার প্রবণতায়। আর কৃতদাস কিশোর যে কোনো সামাজিক স্বীকৃতি পেল না। তার মূল্যবান নীতি কাহিনীগুলো আগামী প্রজন্মের জন্য কিছু কিছু গল্প আকারে লিখে রেখেছি। তুমি কি বন্ধু, মৃত্যুর দিন গোনার জন্য হাতে পায়ে শিকল পরিয়ে তোমাকে বন্দি করে রাখা হলো, আর সেই সময়টাতে তুমি সাহিত্য সেবা করলে? কি করব, এ যে আমার অন্তরের নির্দেশ। আমাদের জন্য কি নির্দেশ রইল সক্রেটিস? বিজ্ঞানকে জানো, জীবনে, সমাজে, সর্বক্ষেত্রে বিজ্ঞানীর দৃষ্টি দিয়ে সত্যকে উদ্ঘাটন করো। তুমি তো দীর্ঘদিন বিজ্ঞান চর্চা করছো। এখনো করছি পদার্থ বিজ্ঞান চর্চা। আগে মনে করতাম পৃথিবীটা বুঝি একটা থালার মতো গোল, কিন্তু এখন মনে হয় পৃথিবীটা বলের মতো গোলাকার, বেশ কয়েকখণ্ড রঙিন আবরণ দিয়ে মোড়া। বাইরে থেকে পৃথিবীটাকে দেখলে এইসব বিচ্ছুরিত রং দেখা যাবে নিশ্চয়ই। কেউ আসছে এই অন্ধকার কারাগারে। আমি মৃত্যুদূত। আমি যাদের হাতে বিষ তুলে দিই তারা আমার ওপর ক্রুদ্ধ হয়, আমাকে অভিসম্পাদ দেয়। কিন্তু আমি শুধু ভৃত্য মাত্র। আমি জানি সক্রেটিস আমাকে ক্ষমা করবেন। বন্ধু, তুমি আমাকে খুব বিচলিত করছো। এসো এসো, আমার কাছে এসো। মহত্তম সক্রেটিস, তুমি নিশ্চয় জানো আমি কেন এসেছি। আমাকে তোমরা ক্ষমা করো। এবার তোমরাও প্রস্তুত হও। তোমার সন্তানদের নিয়ে এসেছি, তাদের কিছু বলবে না? না, তাদের নয়, তোমাদের বলে যাব। আমি যেভাবে আজীবন তোমাদের বিরক্ত করেছি, সেইভাবে আজীবন তাদের বিরক্ত করো, আর তাদের শাস্তি দিও যদি তারা যথার্থ ধর্মের চেয়ে ঐশ্বর্যে অথবা অন্য কিছুর জন্যে বেশি আসক্তি দেখায়, এবং যদি তারা অপদার্থ হয়েও মনে করে গুণবান, তাহলে তাদের তিরস্কার করো। এসো এসো বন্ধু, এসো। হেমলক প্রস্তুত? বলো বলো, আমাকে কি করতে হবে? শুধু এইটুকু পান করতে হবে, তারপর ঘুরে বেড়াতে হবে যে পর্যন্ত না তোমার পা দুটো ভারী হয়ে যায়। তারপর শুয়ে পড়তে হবে, তখন ওটা নিজেই নিজের কাজ শুরু করে দেবে। বন্ধু, দাও, এই না। তোমরা জানো ঈশ্বর আমাকে এই রাষ্ট্র আক্রমণ করতে পাঠিয়েছে। রাষ্ট্র হলো একটা বৃহৎ সুন্দর ঘোড়া, বৃহৎ আয়তনের জন্য শ্লথ গতি। তাকে দ্রুততর করতে, তাকে জাগ্রত করতে একটি দংশক-মুক্ষিকার প্রয়োজন ছিল। না, ঠিক আছে, আমার পা দুটো শুধু ভারী হয়ে আসছে। তাহলে তুমি বসে পড়ো। সারাটা জীবন আর
আজকে বসে গেছে একটা মোরগের দাম বাকি আছে, ওটা শোধ করে দিও। নাটক লেখার সঙ্গে সঙ্গে অভিনয়ের প্রতিও ছিল তার প্রবল আগ্রহ। একসময় তিনি ছিলেন ছান্দিকের সব নাটকের নিয়মিত অভিনেতা। কিশলয় সেনগুপ্ত নির্দেশিত অচলায়তনে তিনি ছিলেন আচার্যের অত্যন্ত মন্দ সংবাদ, সেটা বলা প্রয়োজন। সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকের জানালা তুলে বাইরে দৃষ্টিপাত করেছে। সেই তো ভাবনা, আমাদের আয়তনের অন্তঃপ্রুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না। এখন কথা হচ্ছে এই পাপের প্রায়শ্চিত্ত কি? আমার তো স্মরণ হয় না, অধ্যায় বোধ করি না, আমিও স্মরণে আনতে পারি না। আসলে 300 বছর এই প্রায়শ্চিত্তটার কোনো প্রয়োজন হয়নি, সবাই ভুলে গেছে। ওই মহাপঞ্চক আসছে, যদি জানা থাকে তবে সে ওর। মহাপঞ্চক সব শুনেছে বোধ করি। হ্যাঁ, সেই জন্যই তো এলাম। আমরা এখন সকলে অসুচি, বাহিরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। এই পাপের কি প্রায়শ্চিত্ত আমাদের কারো স্মরণ নেই, একমাত্র তুমিই বলতে পারো। ক্রিয়াকর্তৃত্বের কোনো উল্লেখ পাওয়া যায় না, একমাত্র ভগবান জননানকৃত আধিকারিক বর্ষাঙ্গে লিখছে অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। হ্যাঁ, যে আলোকের দ্বারা অপরাধ, সে অন্ধকারের মধ্যে 6 মাস বন্ধ হয়ে থাকতে হবে। তাহলে মহাপঞ্চক সমস্ত ভার তোমার উপরেই রইল। হ্যাঁ চলো, আমিও তোমার সঙ্গে যাই। সুভদ্রকে ততক্ষণ লিঙ্গুমর্দন কুণ্ডে স্নান করিয়ে আনি। শোনো, প্রয়োজন কিসের প্রয়োজন নেই? প্রয়োজন নেই বলছে? আধিকর্মিক বর্ষায় খুলে আমি এখনই দেখি। দরকার নেই, ও কোনো পাপ করেনি। আমি আশীর্বাদ করেই তার ডিউটি কখনো সম্ভব, যা কোনো শাস্ত্রে লেখা নেই। আপনি কি তাই না হতে দেব না? সুভদ্র কোনো পাপ করে থাকলে সে পাপ আমার, তোমাদের নয়। এরকম দুর্বলতা তো আপনার আগে কোনোদিন দেখিনি। এই তো সেবা, অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসের 3য় রাত্রে বালক কুশলশীল জল জল করে পিপাসায় প্রাণ ত্যাগ করলেন। কিন্তু তবু যখন তার মুখে এক বিন্দু জল দেওয়া গেল না, তখন তো আপনি নীরব হয়েছিলেন। তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কাল নেই, কিন্তু সনাতন ধর্মবিধি তো চিরকালের। ভয় নেই সমুদ্র, তোর কোনো ভয় নেই। এই শিশুটিকে অভয় দান বৎস সুভদ্র, তুমি কোনো পাপ করনি বৎস। যারা বিনা অপরাধে হাজার হাজার বৎসর ধরে তোমাকে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, পাপ তাহলে এসো পঞ্চ। শক্তিদার অন্যতম স্নেহভাজন শ্রীমন্ত। শ্রীমন্তের গানের প্রতি শক্তিদার ছিল অপুরাণ আগ্রহ। তার গানে শক্তিদার ছিলেন অত্যন্ত গুণপ্রাণী। শক্তিদার প্রতি শ্রীমন্তের শ্রদ্ধা।
পিছে পড়ে সামনে যখন যাবি ওরে থাক না পিছন পিছে পড়ে পিঠে তারে বইতে গেলি একলা পড়ে রইলি কোলে ওই রে তোরে দিল ফুলে ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলেন তাই যে তোরে বারে বারে ফিরতে হলো গেলি ভুলে ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলেন তাই যে তোরে বারে বারে ফিরতে হলো গেলি ভুলে ডাক রে আবার মাঝি রে ডাক বোঝা তোমার যাক ভেসে যাক ডাক রে আবার মাঝি রে ডাক বোঝা তোমার যাক ভেসে যাক জীবন খানি উজাড় করে সঁপে দে তার চরণ ওই রে তোরে দিল ফুলে তোর বোঝাকে নেবে তুলে ওই রে তোরে দিল মনে পড়ে 1983 সালের নাট্যোৎসবের কথা। নিজস্ব প্রযোজনা সমন্বয় ছান্দিক 8টি নাটক মঞ্চস্থ করে। একদিকে গোর্কির মা, অন্যদিকে রবীন্দ্রনাথের রথের রশ্মি, আবার তার সাথে বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিনী। বলা বাহুল্য সেই সঙ্গে উপস্থাপিত হল শক্তিদার সময়ের অগণ্য, দশমণ্ডা, প্রত্যয় এবং শিশু নাটক। ছান্দিকে তখন শক্তিদার ভাষায় এক ঝাঁক নবযৌবনের দূতের আগমন। ছান্দিক যেন চাঁদের হাট। একদিকে শক্তিদা লিখছেন, শ্যামল সেনগুপ্ত সুরারোপ করছেন, আর অন্যদিকে কিশলয়দা তাঁকে দৃশ্যায়িত করছেন। ছান্দিকের তখনকার এই নবযৌবনেরা ছিল শক্তিদার ছান্দিক নিয়ে ছুটে চলার প্রেরণা। এই নবযৌবন দূতের একজন শক্তিদার ভ্রাতৃপ্রতিম চন্দনের শক্তিদার সৃষ্টি দিয়ে শক্তিদাকে শ্রদ্ধা করব। বায়বিকেই ব্যাপ্তি করি মন্থন, সূর্যের আমি ঝঞ্ঝা করি লুণ্ঠন, জলে অগ্নি
বায়ু উত্তাল ওঠে হুঙ্কার, কোটি বজ্রের শুধু হুহুনাদ, জাগে ঝঙ্কার। মানুষ চলেছে, মানুষ মানুষ মানুষ, হাসি কান্নায় সুখে অভিমানে জীবনের ধারা বহমান। হাতে হাত রেখে মানুষই আনছে যত নব নব উত্থান। মানুষ চলছে, মানুষ মানুষ, জীবনের ধারা বহমান। সব মানুষের এক পরিচয়, এই পৃথিবীর সন্তান। যুগে যুগে চির সময়ের বুকে মানুষের স্রোত চলমান। মানুষ চলেছে, মানুষ মানুষ, পৃথিবী মায়ের সন্তান। এলো সভ্যতা, এলো নতুন ঝঞ্ঝা জীবনে। এলো সভ্যতা, এলো বিলাস লালসা এ প্রাণে। এলো সভ্যতা, এলো শাসন শোষণ নিপীড়ন। এলো সভ্যতা, এলো বিভৎস এক মহারণ। এলো শিক্ষা, এলো স্বার্থ ইচ্ছা মহাসাধ। এলো নবযুগ, এলো করাল কুটিল ভীমনাদ। এলো ক্লেদাক্ত যত ঘৃণ্য বন্য মহাপাপ। এলো মানুষের মাঝে সর্বনাশার অভিশাপ। লজ্জাকে ভুলে সাদা কালো নিয়ে মানুষ নিজেকে নিজে নিজে করে বিভাজন। পৃথিবীর বুকে আঁধার প্রবাহ, ভাইয়ে ভাইয়ে বাঁধে দেশে দেশে আজ মহারণ। এলো ধর্মে ধর্মে সংঘাত, এলো মানুষের প্রতি মানুষের যত বিদ্বেষ, অসহিষ্ণুতা ঘাত প্রতিঘাত, মানবিকতাকে করে তিলে তিলে নিঃশেষ। দেশে দেশে লাগে যুদ্ধ, জাতি দাঙ্গায় নিরীহ মানুষ হত। ভাষা নিয়ে বাঁধে বিষম কলহ, স্বার্থ সিদ্ধি হয় মানুষের ব্রত। শাসনের লোভ শোষণের লোভ আনে বয়ে আনে ক্ষতিকর ক্ষোভ। ক্ষুদ্র স্বার্থ ভাঙে পরিবার, মানুষকে করে ভিন্ন। মানবী দানব হয় ক্রমে ক্রমে, নিজেকেই করে ঘৃণ্য। জাগলো জাগলো জাগলো, জাগলো জাগলো জাগলো, জাগলো লোভ হিংসায় অভিমান। জাগলো জাগলো জাগলো, যত দাবানল বেগে ছুটলো। জাগলো জাগলো জাগলো, জাগলো লোভ হিংসায় অভিমান। জাগলো জাগলো জাগলো, খান খান হলো সৃষ্টির স্বাদ, খান খান হলো সৃষ্টির স্বাদ। স্বার্থ আগুন জ্বললো, প্রতিহিংসায় পৃথ্বী কাঁপলো। জাগলো জাগলো জাগলো, জাগলো লোভ হিংসায় অভিমান। জাগলো জাগলো জাগলো। বসতির পর বসতি জুড়ে কান্না কান্না কান্না। বসতির পর বসতি জুড়ে কান্না কান্না কান্না। যেন শরতের মেঘে এলো ঝড়, এলো বন্যা বন্যা বন্যা। ওরা নাচলো, ওরা বাঁচলো, ওরা নাচলো, ওরা বাঁচলো। জলে হিংসা অনল দাও দাও, জলে হিংসা অনল দাও দাও, জলে হিংসা অনল দাও দাও। চারিদিকে আরতি
এনে দাও মুক্তি, দাও এনে দাও, চারিদিকে আরতি, এনে দাও মুক্তি, দাও এনে দাও। মাগো মোদের বিবর্ণ হয় সব, মাগো মোদের বিবর্ণ হয় সব। বারবার কেন সহসা সভয়ে থামে, মাগো মোদের ঐক্যের বাণী স্তব, মাগো মোদের বিবর্ণ হয় সব। মাগো মোদের মানুষের নেই অন্ন, মরে যত শিশু শুষ্ক মাতৃস্তন্য, মধ্যাহ্নেও সহসা রাত্রি নামে, বিহগেরা তাই থামায়েছে কলরব। সাহসেতে বাঁধো মন, সাহসেতে বাঁধো মন, ওই আসে সাহসেতে বাঁধো মন, ওই আসে সাহসেতে বাঁধো মন, যেন তোমাদের সকলেই ভালোবাসে, তবু ওই আসে শয়তান সমন। সাহসেতে বাঁধো মন, সাহসেতে বাঁধো মন, সাহসেতে বাঁধো মন। এসো হাতে রাখি হাত, আজ শপথের দিন, বিভেদের যত বেড়া জাল ভেঙে শুধবো মায়ের ঋণ। আজ শপথের দিন, জাতীয় ধর্ম বর্ণ কর্ম দেশ বিভাজন নয়তো বাঁচার শর্ত, গড়ব আমরা এক পরিবার। এই পৃথিবীতে মানুষই চরম সত্য, এক সাধনায় আমরা সবাই করেছি শপথ নিত্য, মানুষই চরম সত্য। চলো মৃত্তিকা পথে হেঁটে যাই, চলো মৃত্তিকা পথে হেঁটে যাই, মানুষের মাঝে পা ফেলে আলোকবর্তিকা হয়ে ছুটে যাই, আগুয়ান হও সকলে। চলো মৃত্তিকা পথে হেঁটে যাই, পথে হেঁটে যাই, মানুষের মাঝে পা ফেলে, মানুষের মাঝে আলোকবর্তিকা হয়ে ছুটে যাই, আগুয়ান হও সকলে। চলো মৃত্তিকা পথে হেঁটে যাই, মানুষের মাঝে পা ফেলে, আলোকবর্তিকা হয়ে ছুটে যাই, আগুয়ান হও সকলে। আলোকবর্তিকা হয়ে ছুটে যাই, আগুয়ান হও সকলে। আলোকবর্তিকা হয়ে ছুটে যাই, আগুয়ান হও সকলে। হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি, প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি, পড়েছে চলেছি আমি তাই। কোথায় কোথায় চলে যাবে? এ সময় তোমার অবস্থান সে তো তোমারই নির্মাণ।
তোমার চর্চা, রুচি, মেধাবোধ আর শৈল্পিক মনের আঁকা আলপনা স্থায়ী স্থায়ী হয়ে আছে সময় চাদরে। কত মানুষ, কত ভালোবাসা, কতজনের পূর্ণতা প্রাপ্তির পুণ্য স্নান, সফলতা পেয়েছে তোমার গভীরে। তাহলে যাবে কোথায়? যাওয়া কি যায়? রাখি নাইয়ার ঘরের দাবি ফিরায়ে দিনু দাগের চাবি। রাখি নাইয়ার ঘরের দাবি সবার আজি প্রসাদ বাণী চাই। সবারে আমি প্রণাম করিয়া যাই। পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই। সবারে আমি প্রণাম